নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্জয় চক্রবর্তী, সহশিক্ষক, হেয়ার স্কুল। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ জীবন প্রক্রিয়ার অন্তর্গত সালোক সংশ্লেষ অংশটুকু নিয়ে আলোচনা করব। চলো আমরা স্লাইডে যাই। দেখো, সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস আমাদের তৃতীয় অধ্যায়ের একদম প্রথম অংশ। তোমরা ছোটবেলা থেকেই শুনেছ যে সবুজ উদ্ভিদ তার পাতায় খাদ্য তৈরি করে, কিন্তু খাদ্য কিভাবে তৈরি করে সেগুলো 5-6-এ তোমরা পড়লেও কিন্তু প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে তোমরা জানতে না। আমরা ক্লাস 9-এ এসে প্রথমে জানতে পারছি যে সেই প্রক্রিয়াটির নাম হলো সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ কথাটা দেখেই বুঝতে পারছো এখানে দুটো কথা আছে, একটা হলো সালোক আর একটা হলো সংশ্লেষ, অর্থাৎ আলোকের উপস্থিতিতে নতুন কিছু তৈরি হওয়া। এই সালোক সংশ্লেষ কথাটির ইংরেজি হলো ফটোসিনথেসিস। এই ফটোসিনথেসিস কথাটি সর্বপ্রথম যিনি ব্যবহার করেন তার নাম বিজ্ঞানী বার্নেস। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কি? এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেখানে সবুজ উদ্ভিদ তার সবুজ ক্লোরোফিল কণার সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে মূলরোম দ্বারা শোষিত জল এবং বায়ুমণ্ডল থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সাহায্য নিয়ে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং উপজাত হিসেবে অক্সিজেন এবং জল ত্যাগ করে। এই প্রক্রিয়াটি হলো সালোক সংশ্লেষ। আমরা যদি রাসায়নিক সমীকরণটির দিকে তাকাই তাহলে দেখো, রাসায়নিক সমীকরণে দেখা যাচ্ছে 6CO2 প্লাস 12H2O, একটা অ্যারো, উপরে সূর্যালোক, নিচে ক্লোরোফিল, তারপরে দেখো C6H12O6, অর্থাৎ এটা গ্লুকোজ, তার সাথে 6 অণু অক্সিজেন এবং 6 অণু জল নির্গত হচ্ছে। এই জল আর অক্সিজেন হলো উপজাত পদার্থ হিসেবে নির্গত হচ্ছে। আমরা যদি রাসায়নিক বিক্রিয়াটিকে একটু পর্যবেক্ষণ করি বা যদি আমরা চেষ্টা করি যে এই রাসায়নিক বিক্রিয়াটি থেকে আমরা কি কি জানতে পারি, এই রাসায়নিক বিক্রিয়াটি থেকে আমরা জানতে পারি যে এই বিক্রিয়াতে আমরা দুটো বিক্রিয়ক পদার্থ পাচ্ছি, একটা হলো কার্বন ডাইঅক্সাইড আর একটা হলো জল। আর উপজাত হিসেবে বা বিক্রিয়ালব্ধ পদার্থ হিসেবে আমরা পাচ্ছি গ্লুকোজ, আর উপজাত পদার্থ হিসেবে পাচ্ছি অক্সিজেন এবং জল। এখানে আরও বুঝতে পারছি আমরা দুটো সরল যৌগ কার্বন ডাইঅক্সাইড আর জল মিলিত হয়ে একটা জটিল যৌগ গ্লুকোজ তৈরি হচ্ছে। এছাড়া আমরা কি জানতে পারি? এছাড়া এই বিক্রিয়া আমরা জানতে পারি এটি একটি জারণ বিজারণ বিক্রিয়াস্থল। এখানে জল যেমন জারিত হচ্ছে ঠিক তেমনি কার্বন ডাইঅক্সাইড বিজারিত হচ্ছে। জল জারিত হয়ে দেখো অক্সিজেন উৎপন্ন হয়, আর কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ গঠিত হয়েছে, অর্থাৎ এটি একটি জারণ বিজারণ বিক্রিয়াস্থল। এছাড়াও আমরা এটা বুঝতে পারি এটি একটি গঠনমূলক বিপাক ক্রিয়া। 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু জল মিলিত হয়ে 1 অণু গ্লুকোজ তৈরি করছে, একটা জটিল যৌগ, ফলে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, অর্থাৎ এটি একটি উপচিতিমূলক বিপাক। এরপরে আমরা যদি দেখি সালোক সংশ্লেষ কোথায় হয়, দেখো আমরা বললাম যে সবুজ উদ্ভিদের পাতা, যদিও পাতা উদ্ভিদের প্রধান সালোক সংশ্লেষ স্থল, কিন্তু পাতা ছাড়াও আমরা অন্যান্য জায়গায়ও সালোক সংশ্লেষ দেখতে পাই। যে কোনো সবুজ অংশ, প্রধানত মূল আমরা জানি মৃত্তিকাস্থ অংশ, মাটির নিচের অংশ, কিন্তু কিছু কিছু উদ্ভিদের মূলেও কিন্তু সালোক সংশ্লেষ হয়, যেমন পরাশ্রয়ী, অর্কিড জাতীয় উদ্ভিদ, গুলঞ্চ, এদের আত্তীকরণ মূলে সালোক সংশ্লেষ হয়। এটা কিন্তু তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোন উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয়। এছাড়া নরম সবুজ কাণ্ড যদি থাকে সেই সবুজ কাণ্ডতেও কিন্তু সালোক সংশ্লেষ হতে পারে, পুঁই যেমন, ফণিমনসা, শতমূলী এই ধরনের, বা তোমার ধরো লাউ কুমড়ো, এদের যে সবুজ কাণ্ড সেখানেও কিন্তু সালোক সংশ্লেষ হয়। এছাড়া ফুলের বৃতি তো তোমরা জানো সবুজ, সেই ফুলের বৃতিতে সালোক সংশ্লেষ হতে পারে। কোনো কোনো উদ্ভিদের দলমণ্ডল সবুজ হয়, যেমন কাঁঠালি চাপার সবুজ দলমণ্ডল হতে পারে, তারপর শালুক ফুলের সবুজ দলমণ্ডলেও সালোক সংশ্লেষ হতে পারে। এছাড়া কাঁচা ফল ত্বক, প্রসারিত পত্রবৃন্ত বা ফাইলোড আকাশমণির ক্ষেত্রে দেখা যায়। এছাড়াও যেমন দেখো, শুধু যে উদ্ভিদ সালোক সংশ্লেষ করে তা না,
কখনো কখনো আমরা কিছু ব্যাকটেরিয়াতে সালোক সংশ্লেষ দেখতে পাই, যেমন রুডোস্পাইরিলাম, ক্লোরোবিয়াম ইত্যাদি। আবার কিছু নিম্ন শ্রেণীর প্রাণী যেমন ইউগ্লিনা, ক্রাইস্যামিবা এরাও কিন্তু সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে। এবার দেখো আমাদের পরের অংশটা হলো সালোক সংশ্লেষের উপাদান এবং তাদের ভূমিকা। সালোক সংশ্লেষে 4টি উপাদান রয়েছে। প্রথম উপাদানটি হলো কার্বন ডাইঅক্সাইড, দ্বিতীয়টি হলো জল, তৃতীয়টি সূর্যালোক এবং সর্বশেষ বা অন্যতম উপাদান হলো ক্লোরোফিল। এই উপাদানগুলোর মধ্যে তোমরা একটু খেয়াল করো যে সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করছে কোন দুটি উপাদান, একটা হলো কার্বন ডাইঅক্সাইড আর একটা হলো জল। এই জন্য কার্বন ডাইঅক্সাইড আর জলকে আমরা সালোক সংশ্লেষের কাঁচামাল বলে থাকি। এবার আমরা এই উপাদানগুলোর উৎস এবং ভূমিকা দেখব। প্রথমে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড দেখি, কার্বন ডাইঅক্সাইডের প্রধান উৎস হলো বায়ুমণ্ডল। বায়ুতে এই গ্যাসের পরিমাণ 0.03% থেকে 0.04% পর্যন্ত হতে পারে। স্থলজ উদ্ভিদ এই বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডই গ্রহণ করে থাকে, আর জলজ উদ্ভিদ যারা তারা কিন্তু জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এবার এই কার্বন ডাইঅক্সাইডের ভূমিকাটা কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় তার মধ্যে তুমি যদি গ্লুকোজের রাসায়নিক সংকেতটা দেখো, সেখানে দেখবে C6H12O6। তার মধ্যে গ্লুকোজের প্রধান মুখ্য উপাদান হলো কার্বন। এই কার্বন কিন্তু কার্বন ডাইঅক্সাইড থেকে আসে। এছাড়াও গ্লুকোজের অক্সিজেন কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনই মূল উপাদান। এবার দেখো এই যে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের কার্বন আমাদের কোষস্থে যৌগ যে গ্লুকোজ অণু, সেই গ্লুকোজ অণুতে অঙ্গীভূত হচ্ছে। এই জন্য আমরা সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণও বলে থাকি। তার কারণ হলো এই কার্বন ডাইঅক্সাইডের কার্বন, তার আরেক নাম হলো অঙ্গার, যেটা কলা কোষের কোষস্থ যৌগ গ্লুকোজ অণু গঠনে অংশগ্রহণ করছে বা গ্লুকোজ অণুতে অঙ্গীভূত হচ্ছে। এই জন্য কার্বন ডাইঅক্সাইডকে আমরা বলি, কার্বন ডাইঅক্সাইডের এই আত্মীকরণকে বলি অঙ্গারাত্মীকরণ, যেটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ঘটে থাকে। এর পরের উপাদানটি হলো জল। জলের যারা স্থলজ উদ্ভিদ তারা কিন্তু মাটি থেকে যে জলটা গ্রহণ করে সেই জলটাকে বলে কৈশিক জল। তোমরা হয়তো জানো বা জানো না, সেটা হলো মাটিতে কিন্তু 4 ধরনের জল থাকে। একটা হলো জলাকর্ষী জল, একটা থাকে হলো গিয়ে সংযুক্ত জল, আর একটা মহাকর্ষীয় জল। এই 3টে জল ছাড়াও আরেকটা জল থাকে যেটাকে বলে কৈশিক জল। মাটির কণাগুলোকে আবৃত করে যে জলটা থাকে সেটা হলো কৈশিক জল। সমস্ত স্থলজ উদ্ভিদ তার মূলের মাধ্যমে মাটির এই কৈশিক জল শোষণ করে থাকে, আর জলজ উদ্ভিদ সারা দেহ দিয়েই তার জলাশয় থেকে জল শোষণ করে। এছাড়াও কিছু উদ্ভিদ রয়েছে যারা অপর উদ্ভিদের দেহে আশ্রয় গ্রহণ করে কিন্তু নিজেরা নিজেদের পুষ্টিক্রিয়া সম্পন্ন করতে পারে। এই ধরনের উদ্ভিদগুলোকে আমরা বলি পরাশ্রয়ী উদ্ভিদ। এই পরাশ্রয়ী উদ্ভিদের ঝুলন্ত বায়বীয় মূলে একটা বিশেষ কলাস্তর থাকে ভেলভেটের মতো। সেই বিশেষ কলাস্তরটির নাম হলো ভেলামেন। সেই ভেলামেন দিয়ে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প শোষণ করে থাকে এই পরাশ্রয়ী উদ্ভিদেরা। এবার জলের কি ভূমিকা? জল সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে ভেঙে যায় H+ এবং OH- আয়নে। এই H+ আয়ন কি করে? আমরা গ্লুকোজের যে রাসায়নিক সংকেত দেখবে C6H12O6, সেখানে ওই যে H12 অর্থাৎ এই হাইড্রোজেনটাই বিভিন্ন বিক্রিয়ার মধ্য দিয়ে গ্লুকোজের হাইড্রোজেনের যোগান দেয়, অর্থাৎ গ্লুকোজ গঠনে অংশগ্রহণ করে। আর OH- আয়ন যেটা তৈরি হচ্ছে, সেই OH- আয়ন কিন্তু পরবর্তীকালে ইলেকট্রন ত্যাগ করে OH মূলকে পরিণত হয়, আর এই ইলেকট্রনটি গিয়ে ক্লোরোফিল বির ইলেকট্রন ঘাটতি পূরণ করে, আর বাকি যে OH মূলকটি পরবর্তীকালে অক্সিজেন আর জলে পরিণত হয়। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নির্গত যে অক্সিজেন, সেই অক্সিজেনের উৎস কিন্তু জল। দুটো প্রশ্ন দেখো, একটু মানে তোমাদের গুলিয়ে যেতে পারে। একটা হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ অনুস্থিত অক্সিজেনের উৎস কি? সেটা হবে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন। আবার যদি বলি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন জলের উৎস কি, সেটা কিন্তু এই জল হলো অক্সিজেনের উৎস। এটা তোমরা মাথায় রাখবে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। পরবর্তী উপাদানটি হলো সূর্যালোক। দেখো সারা
পৃথিবীতে যত জীবজগৎ আছে সমস্ত জীবজগতের শক্তির কিন্তু মূল উৎস হলো এই সূর্যালোক। সূর্য থেকে আগত যে শক্তিযুক্ত ফোটন কণা সেটাই কিন্তু আমাদের সমস্ত জীবকুলের শক্তির উৎস। এবার দেখো সূর্যালোকের উৎস কি হবে? সূর্যালোকের উৎস সূর্য হবে। এছাড়াও কিন্তু তোমরা মনে রাখবে উচ্চ তীব্রতার কৃত্রিম আলোকেও কিন্তু সালোক সংশ্লেষ হয়ে থাকে, কিন্তু আমরা মুখ্যত এখানে সূর্যালোক নিয়ে আলোচনা করব। সূর্যালোকের যে দৃশ্যমান আলোক রশ্মি, সেই দৃশ্যমান আলোক রশ্মিতে তোমরা তো জানো যে 7টি বর্ণের আলো থাকে, বেনিয়া সহকলা বা ভিপজিআর যেই নামেই ডাকো। এই বর্ণের আলোগুলোর মধ্যে কিন্তু দেখবে প্রত্যেকটি বর্ণের আলোই কিন্তু সালোক সংশ্লেষে কম বেশি অংশগ্রহণ করে, সবুজ ব্যতীত। কারণ সবুজ আলোটি হলো ক্লোরোফিল থেকে এটা কি হয়, প্রতিহত হয়ে যায়, ক্লোরোফিল এটাকে প্রতিফলিত করে, যার জন্য আমরা সবুজ দেখতে পাই। এবার দেখো সূর্যালোকের ভূমিকাটা কি। এই সূর্যালোকের মধ্যে রয়েছে হলো গিয়ে শক্তিযুক্ত ফোটন কণা। সেই ফোটন কণা ক্লোরোফিলকে সক্রিয় করতে সাহায্য করে। ক্লোরোফিল পরবর্তীকালে এই শক্তির সাহায্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। পরের টপিকটা আমরা দেখছি রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থের মধ্যে অন্যতম হলো ক্লোরোফিল। দেখো সালোক সংশ্লেষের মূল চাবিকাঠিই হলো রঞ্জকতন্ত্র। কারণ সালোক সংশ্লেষে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে বা যেই শক্তিটা উৎপন্ন হয়ে সঞ্চিত হচ্ছে খাদ্যের মধ্যে, সেই শক্তিটা কিন্তু শুধুমাত্র রঞ্জক পদার্থই গ্রহণ করতে পারে। এবং এই রঞ্জক পদার্থের মধ্যে 3 ধরনের রঞ্জক থাকে। একটা হলো ক্লোরোফিল, আরেকটা হলো ক্যারোটিনয়েড, আরেকটা হলো ফাইকোবিলিন। তার মধ্যে প্রথম হলো সবুজ বর্ণের ক্লোরোফিল। এই ক্লোরোফিল বিভিন্ন ধরনের হতে পারে। ক্লোরোফিল এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে, ই হতে পারে। সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে সব ধরনের ক্লোরোফিল দেখা গেলেও উচ্চ শ্রেণীর উদ্ভিদে প্রধানত ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি থাকে। ক্লোরোফিল কিন্তু একটি জটিল রাসায়নিক যৌগ। দেখো তুমি রাসায়নিক সংকেত দেখতে পাচ্ছ এখানে যে C55H72O5N4Mg, এটা হলো ক্লোরোফিল এর রাসায়নিক সংকেত। আবার ক্লোরোফিল বির রাসায়নিক সংকেত দেখো C55H70O6N4 আর Mg। এখানে দেখো প্রত্যেকটা উপাদানের দিকে তাকিয়ে দেখো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন 4টে কিন্তু অধাতব মৌল। ম্যাগনেসিয়াম কিন্তু ধাতব মৌল। এই ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এই প্রশ্নটা খুব পরীক্ষায় আসে যে ক্লোরোফিল মধ্যস্থ ধাতব উপাদানটির নাম কি, সেটা হবে ম্যাগনেসিয়াম। এছাড়া রয়েছে ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, সেগুলোর রাসায়নিক সংকেতগুলো তোমরা দেখতে পাচ্ছ। ক্লোরোফিল সি C32H32O5N4Mg আর ক্লোরোফিল ডি হলো C54H70O6N4 আর Mg। এছাড়াও অন্য সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থের মধ্যে ক্যারোটিনয়েড রয়েছে। ক্যারোটিনয়েডটা কি? ক্যারোটিনয়েড দুটো রঞ্জক নিয়ে গঠিত। একটা হলো কমলা বর্ণের ক্যারোটিন আর হলুদ বর্ণের জ্যান্থোফিল। এছাড়াও রয়েছে ফাইকোবিলিন। ফাইকোবিলিনের মধ্যেও কিন্তু দেখবে দুটো রং থাকে বা দুটো রঙের রঞ্জক থাকে। একটা হলো ফাইকোসায়ানিন আর একটা হলো ফাইকো এরিথ্রিন। এবার এই রঞ্জক পদার্থগুলোর ভূমিকা কি? ভূমিকা হলো যে একমাত্র সবুজ ক্লোরোফিল কণাই সূর্যালোক থেকে আগত ফোটন কণাকে শোষণ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারে। এই জন্য ক্লোরোফিলকে বলা হয় বায়োলজিক্যাল ট্রান্সডিউসার। এটা মাথায় রাখবে, এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন। এবার ক্লোরোফিল কি করে? ক্লোরোফিল শক্তিযুক্ত ফোটন কণা সূর্যালোক থেকে আগত শোষণ করে সক্রিয় হয়ে ওঠে। এই সক্রিয় হয়ে তারপরে কি করে? উচ্চ শক্তি স্তরে উন্নীত হয়। সেখান থেকে ইলেকট্রন বের করে দিয়ে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সেটা আমরা পরবর্তীতে জানব। আমরা এরপরে যেই জায়গাটায় আসব সেটা হলো সালোক সংশ্লেষের পদ্ধতি। পদ্ধতিতে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো আলোক বিক্রিয়া, আরেকটা হলো আলোক নিরপেক্ষ বিক্রিয়া। আলোক বিক্রিয়ার প্রথম যে অংশটি বলবো সেটা হলো ক্লোরোফিলের সক্রিয়তা। ক্লোরোফিলের সক্রিয়তা কি? আমি খানিকক্ষণ আগেই বলছিলাম যে আমাদের সালোক সংশ্লেষে মানে এই আমাদের সিলেবাসে যেটুকু আছে সেই সিলেবাসের সালোক সংশ্লেষে যে রঞ্জকগুলো কাজ করে সেই রঞ্জকগুলোকে আমরা দুটো রঞ্জকতন্ত্র রূপে চিহ্নিত করি। একটা হলো PS1 বা পিগমেন্ট সিস্টেম 1 বা রঞ্জকক্রম 1, আর এটা হলো PS2 বা রঞ্জকক্রম 2। PS1 কি? এই যে সূর্য থেকে আগত সৌরশক্তির
যে বিভিন্ন বর্ণের আলো, সেই বিভিন্ন বর্ণের আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ন্যানোমিটার একক দিয়ে বুঝতে পারি। এইবার ক্লোরোফিল এ বা রঞ্জকতন্ত্র 1 680 ন্যানোমিটারের ঊর্ধ্ব তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শোষণে সক্রিয় হয়, এই জন্য একে আমরা P700 বলি। আর রঞ্জকতন্ত্র 2 এর মুখ্য রঞ্জক হলো ক্লোরোফিল বি। ও কি করে 680 ন্যানোমিটারের নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শোষণে সক্রিয় হয়, এই জন্য একে আমরা P680ও বলে থাকি। এই দুটো রঞ্জকতন্ত্রের রঞ্জকই কি হয়, রঞ্জকই এই সূর্যালোকের যে ফোটন কণা, সেই ফোটন কণা শোষণ করে উচ্চ শক্তি স্তরে উন্নীত হয় এবং তার সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রনকে ছিটকে বের করে দেয়। এই ইলেকট্রন বিভিন্ন ইলেকট্রন বাহক দ্বারা বাহিত হয়ে ধীরে ধীরে বিভিন্ন যৌগ গঠনে অংশগ্রহণ করে, সেটা আমরা একদম শেষ স্তরে গিয়ে জানব। পরের বিক্রিয়াটা কি? পরের বিক্রিয়াটি হলো জলের বিশ্লেষণ। আমরা দেখলাম যে সূর্যালোকের ফোটন কণা আসছে, এই ফোটন কণা শুধু ফোটন কণার সাহায্যে, ক্লোরোফিলের সাহায্য নিয়ে এই যে মূলরোম দ্বারা জল শোষিত হয়েছিল, সেই জলটি H+ এবং OH- আয়নে ভেঙে যায়। এটা যেহেতু সূর্যালোকের উপস্থিতিতে বা আলোর উপস্থিতিতে হয়, তাই একে বলে ফটোলাইসিস বা জলের আলোক বিশ্লেষণ। এছাড়া জলের বিশ্লেষণ মানেই আমরা এটাকে হাইড্রোলাইসিস বলেও বলতে পারি। এইবার তারপরে যেই প্রক্রিয়াটি চলে সেটা হলো অক্সিজেন নির্গমন। এই যে জল ভেঙে H+ আর OH- আয়ন উৎপন্ন হলো, এই OH- আয়ন ইলেকট্রন ত্যাগ করে হাইড্রক্সিল মূলকে পরিণত হয়। 4 অণু হাইড্রক্সিল মূলক থেকে প্রথমে 2 অণু হাইড্রোজেন পারক্সাইড ও পরবর্তী পর্যায়ে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন উৎপন্ন হয়। আর নেক্সট কি? নেক্সট হলো NADPH গঠন। NADP পাতার কোষে থাকে, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই NADP কি করে, ক্লোরোফিল এ থেকে আগত ইলেকট্রন এবং জলের বিশ্লেষণের ফলে যে H+ আয়ন তৈরি হয় তার সাথে বিক্রিয়া করে NADPH গঠন করে। দেখো বিক্রিয়ায় দেখা আছে NADP প্লাস H+ প্লাস ইলেকট্রন তৈরি হলো NADPH। নেক্সট বাট লাস্ট হলো যে ফটোফসফোরাইলেশন। প্রথমে আমি ফসফোরাইলেশন বা ফসফরিভবন বলি, যে উচ্চ শক্তি সম্পন্ন ফসফেট যৌগ গঠনকে বলা হয় ফসফরিভবন বা ফসফোরাইলেশন। যেহেতু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই ঘটনাটি ঘটে, তাই এটাকে বলে সালোক সংশ্লেষীয় ফসফরিভবন বা ফসফোরাইলেশন অথবা ফোটোফসফোরাইলেশন। এটা কি? এটা হলো পাতার কোষেই থাকে এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট। সেটা কি করে, একটা ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয় আর ক্লোরোফিল থেকে ইলেকট্রনের শক্তি নিয়ে উচ্চ শক্তি সম্পন্ন ফসফেট যৌগ অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি গঠন করে। এই সালোক সংশ্লেষীয় ফসফরিভবনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো চক্রাকার আর একটা হলো অচক্রাকার। চক্রাকার বা সাইক্লিকটা কি? এই প্রক্রিয়ায় কিন্তু একটি ক্লোরোফিলই অংশগ্রহণ করে, দ্যাট ইজ রঞ্জকতন্ত্র 1 বা P700। এখান থেকে ইলেকট্রন বেরিয়ে ক্লোরোফিল যখন সূর্যালোক শোষণ করলো, ফলে সক্রিয় হয়ে গিয়ে ওর সর্ববহিস্থ কক্ষ থেকে যে ইলেকট্রন নির্গত করলো, সেই ইলেকট্রন বিভিন্ন ইলেকট্রন বাহক দ্বারা বাহিত হয়ে পথে এটিপি তৈরি করে নিস্তেজ হয়ে আবার দাতা ক্লোরোফিলেই ফিরে আসে। এই জন্যই এটাকে বলে সাইক্লিক বা চক্রাকার ফসফোরাইলেশন। আর অচক্রাকার ফসফোরাইলেশনে দুটো রঞ্জকতন্ত্র একসাথে কাজ করে, P700 আর P680। P700 থেকে সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন বেরিয়ে প্রাথমিক ইলেকট্রন বাহকে যায়, তারপরে কি করে, সেই ইলেকট্রন ফেরিডক্সিন নামক ইলেকট্রন বাহক হয়ে NADP-তে প্রবেশ করে। আর কিন্তু এই ইলেকট্রন NADP থেকে ফিরে আসছে না। একই সাথে P680 অর্থাৎ ক্লোরোফিল বি থেকে যে ইলেকট্রন বেরোলো, সেই ইলেকট্রন প্রাথমিক ইলেকট্রন গ্রাহক থেকে প্লাস্টোকুইননে যায়, তারপর সাইটোক্রোম যৌগতে গিয়ে বা সাইটোক্রোম কমপ্লেক্সে গিয়ে ও কী করে, এটিপি তৈরি করে। এটিপি তৈরি করে নিস্তেজ হয়ে প্লাস্টোসায়ানিন নামক একটি রঞ্জকে যায় বা ইলেকট্রন গ্রাহকে যায়, তারপরে ও সেখান থেকে ক্লোরোফিল এর ইলেকট্রন ঘাটতি পূর্ণ করে। অর্থাৎ ক্লোরোফিল বি থেকে যে ইলেকট্রনটা বেরোলো, সেই ইলেকট্রনটা কিন্তু পথে এটিপি তৈরি করে ক্লোরোফিল বিতে
ক্লোরোফিল বি থেকে বেরিয়ে ক্লোরোফিল এতে চলে গেল। তাহলে ক্লোরোফিল বির ইলেকট্রন ঘাটতিটা কে মেটালো? সেটা হলো, তোমরা আগের বিক্রিয়ায় দেখেছো যে OH মাইনাস আয়ন থেকে যে ইলেকট্রনটা নির্গত হয়ে OH মূলক তৈরি হচ্ছে, সেই ইলেকট্রনটা কিন্তু গিয়ে এই P680 বা ক্লোরোফিল বির ইলেকট্রন ঘাটতি পূর্ণ করে। এই হলো আমাদের সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া। এইবার দেখো এই দুটো রঞ্জকতন্ত্রের কার্যক্রমটা তোমরা দেখো। দেখো P700 সক্রিয় হচ্ছে, যেটাকে আমরা PS1 বলছি। P700 FD বা ফেরিডক্সিনে যাচ্ছে, ফেরিডক্সিন থেকে NADP-তে চলে যাচ্ছে। একই সাথে P680 সক্রিয় হচ্ছে, সেটা ফিওফাইটিন হয়ে প্লাস্টোকুইননে যাচ্ছে, তারপর সাইটোক্রোম কমপ্লেক্সে গিয়ে এটিপি তৈরি করছে, এটিপি তৈরি করে প্লাস্টোসায়ানিন বা পিসি হয়ে P700-তে ফিরে আসছে। আর এই P680-র ইলেকট্রন ঘাটতি মেটাচ্ছে হলো গিয়ে জলের বিশ্লেষণের ফলে যে OH মাইনাস আয়ন তৈরি হয়েছিল তার থেকে ইলেকট্রন এসে এই P680-র ইলেকট্রন ঘাটতি মেটায়। এইবার দেখো এই দুটো রঞ্জকতন্ত্রের কার্যক্রম দেখতে ইংরেজি বর্ণমালার জেড এর মতো, তাই এটাকে বলে জেড প্রকল্প বা জেড স্কিম। এর পরের অংশটা হলো সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া। আগে আমরা বলতাম অন্ধকার বিক্রিয়া, কিন্তু পরবর্তীকালে আমরা এটাকে অন্ধকার বিক্রিয়া বলছি না। আমরা একটু তার আগে জেনে নিই যে চক্রাকার আর অচক্রাকার ফটোফসফোরাইলেশনের পার্থক্যটা কি। এক্ষেত্রে দেখো চক্রাকারে একটি রঞ্জকতন্ত্র কাজ করছে, অচক্রাকারে দুটি রঞ্জকতন্ত্র অংশগ্রহণ করছে। চক্রাকারের ক্ষেত্রে দেখো দাতা ক্লোরোফিলের ইলেকট্রন সেই ক্লোরোফিলেই ফিরে আসছে, আর অচক্রাকারে একটি ক্লোরোফিলের ইলেকট্রন ঘাটতি অপর ক্লোরোফিল ইলেকট্রন এসে পূর্ণ করছে। আবার অপর ক্লোরোফিল আরেকটা ক্লোরোফিল যেটা ইলেকট্রন ঘাটতি পূর্ণ করতে সাহায্য করলো, তার ইলেকট্রন ঘাটতি জল থেকে আসছে। এখানে দেখো চক্রাকারে কিন্তু জল ব্যবহৃত হয় না, এটা সাধারণত ব্যাকটেরিয়াতে দেখা যায়। আর এটা কিন্তু জল ব্যবহৃত হয়। NADP এবং ATP, NADPH2 আর ATP দুটোই তৈরি হয়, ওখানে কিন্তু শুধু ATP তৈরি হবে। এক্ষেত্রে কিন্তু অচক্রাকারে জলের বিয়োজন ঘটবে, যেটা কিন্তু ওখানে জলের বিয়োজন ঘটে না। আমরা এতক্ষণ দেখলাম আলোক নির্ভর প্রক্রিয়া বা আলোক বিক্রিয়া। এইবার আমরা যাব অন্ধকার বিক্রিয়া, যাকে আগে অন্ধকার বিক্রিয়া বলা হতো, কিন্তু বর্তমানে এখন একে আলোক নিরপেক্ষ বিক্রিয়া বলা হচ্ছে। এই আলোক নিরপেক্ষ বিক্রিয়াটি দেখানোর জন্য চলো আমরা একটু হাতে কলমে স্মার্ট বোর্ডে দেখে নিই। এবার আমরা আলোক নিরপেক্ষ বিক্রিয়াটি একটু বোর্ডে দেখে নিচ্ছি। আলোক নিরপেক্ষ বিক্রিয়া কিন্তু ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় হয়, আলোক বিক্রিয়া কিন্তু ক্লোরোপ্লাস্টের গ্রানায় হয়। এই আলোক নিরপেক্ষ কেন বলা হচ্ছে? এই প্রক্রিয়াটায় আলোকের উপস্থিতির তেমন কোনো গুরুত্ব ছিল না, কিন্তু বর্তমানে বলছে কিছু উৎসেচক আলোকের উপস্থিতিতে সক্রিয় হয়, ফলে একে আর অন্ধকার বিক্রিয়া বা আলোক নিরপেক্ষ বলা যাচ্ছে না। তবু যাই হোক, যেই বিক্রিয়াগুলো হয়, বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম এই বিক্রিয়াগুলো পর্যবেক্ষণ করেন, এই জন্য একে ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলে। দেখো বিক্রিয়াগুলোর মধ্যে প্রথম আসছে হলো গিয়ে পিজিএ গঠন। পিজিএ গঠন কিভাবে পিজিএ গঠন হচ্ছে? পাতার কোষে RUBP রয়েছে, 6টা RUBP, তার সাথে 6টা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে তৈরি হচ্ছে 12 PGA। এই যে 12 PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে, এই ফসফোগ্লিসারিক অ্যাসিড মনে রাখবে তোমরা প্রথম স্থায়ী কার্বন যৌগ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। নেক্সট যে বিক্রিয়াটি হচ্ছে, এটা যদি 1 নম্বর হয়, 2 নম্বর বিক্রিয়া হলো PGALD গঠন, অর্থাৎ ফসফোগ্লিসারলডিহাইড গঠন। কি হচ্ছে? এই যে 12 PGA তৈরি হয়েছিল, এই 12 PGA আলোক দশায় উৎপন্ন NADPH2-র সাহায্যে তৈরি করছে 12 অণু PGALD, তার সাথে 12 NADP ফিরে আসছে, এটা 12টা NADP হবে। এই যে 12 NADP, দেখো NADP বিক্রিয়ায় অংশগ্রহণ করেছিল, আবার NADP ফিরে এলো, এই জন্য NADP-কে বলা হয় সালোক সংশ্লেষের সহ উৎসেচক। এইবার এই যে 12টা PGLD তৈরি হলো, এই 12টা PGLD থেকে দেখো গ্লুকোজ কিভাবে গঠিত হয়। গ্লুকোজ কিভাবে গঠিত হচ্ছে দেখো, এই 12 PGLD-র মধ্যে 2 PGALD বিভিন্ন অন্তর্বর্তী যৌগ গঠনের মধ্য দিয়ে অবশেষে এক অণু গ্লুকোজ তৈরি করে, C6H12O6 বিভিন্ন বিক্রিয়ায়।
এই পিজিএলডি থেকে প্রথম তৈরি হয় ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, তারপর ফ্রুক্টোজ 6-ফসফেট, তারপর গ্লুকোজ 6-ফসফেট, ওই গ্লুকোজ। আর বাকি থাকলো যে 10টা পিজিএলডি, সেই 10টা পিজিএলডি আবার আরইউবিপি পুনরুৎপাদন করলো। পুনরুৎপাদন কিভাবে? এটাও বিভিন্ন অন্তর্বর্তী যৌগ গঠনের মধ্যে দিয়ে 12 পিজিএলডি থেকে তৈরি হবে 6 আরইউবিপি, রিবিউলোজ বিসফসফেট। এই বিক্রিয়া, এই 4টে বিক্রিয়া তোমরা মাথায় রাখবে, তাহলেই কিন্তু তোমার অন্ধকার বিক্রিয়া হয়ে যাবে। বিজ্ঞানী কেলভিন আবার এটাকে চক্রাকার পদ্ধতিতে দেখলেন বলে এই চক্রটাকে বলা হয় কেলভিন চক্র। এইবার দেখো কেলভিন চক্র কি হচ্ছে। এই ধরো 6 আরইউবিপি রয়েছে, এই 6 আরইউবিপি কি হচ্ছে, 6CO2 তৈরি হচ্ছে 12 পিজিএ। এই 12 পিজিএ NADPH এর সাহায্য নিয়ে H আর NADP-তে ভেঙে যাচ্ছে, এই হাইড্রোজেন দিয়ে তৈরি হচ্ছে 12 PgALD। এই 12 PgALDর মধ্যে দেখো দুটো PgALD তৈরি করলো C6H12O6, আর বাকি থাকলো হলো 10টা PgALD। এই 10টা PgALD বিভিন্ন অন্তর্বর্তী যৌগ, 4 কার্বন যুক্ত, তারপর 7 কার্বন যুক্ত বিভিন্ন যৌগ, যেমন এরিথ্রো, সেডোহেপটিউলোজ, এগুলো তৈরি করার মধ্য দিয়ে 6 আরইউএমপিতে পরিণত হলো। এই 6 আরইউএমপি থেকে আবার 6 আরইউবিপি তৈরি হলো। এটা চক্রাকার পদ্ধতিতে বিজ্ঞানী কেলভিন সর্বপ্রথম দেখেছিলেন বলে একে আমরা কেলভিন চক্রও বলে থাকি। আর শেষে সালোক সংশ্লেষের তাৎপর্যটা তোমরা মাথায় রাখবে। সালোক সংশ্লেষের তাৎপর্য বা গুরুত্ব হলো, দুটো পয়েন্ট মাথায় রাখবে, যে সালোক সংশ্লেষ হলো শক্তির উৎস। সমস্ত জীবজগৎ এই সালোক সংশ্লেষের শক্তির উপরই নির্ভর করে। কিভাবে না, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্য থেকে আগত সৌরশক্তি রাসায়নিক শক্তি গঠিত হওয়ার মধ্য দিয়ে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ থাকে খাদ্যের মধ্যে। আর সেই বিভিন্ন প্রাণী জগৎ এছাড়া উদ্ভিদ জগৎ এই খাদ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গ্রহণ করে এই শক্তির মাধ্যমে তাদের শক্তির চাহিদা মেটায়। আরেকটা কথা মাথায় রাখবে, যে সালোক সংশ্লেষ কিন্তু আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের সাম্যতা রক্ষা করে। দেখো আমরা সমস্ত জীবকুল ক্রমাগত শ্বসন করে চলেছি, চারিদিকে সমানে দহন হচ্ছে, ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ভরে যাওয়ার কথা ছিল, কিন্তু কার্বন ডাই অক্সাইডের মাত্রা একই আছে। একটাই কারণ, সালোক সংশ্লেষ কি করে, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। শুধু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে না, তার সাথে সমপরিমাণ অক্সিজেনও বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। এইভাবে আমরা সালোক সংশ্লেষ সম্পর্কে জানতে পারি। তোমাদের কাজ হবে, তোমরা ভালোভাবে টেক্সট বই এবং এই আজকের যে পাঠদান সেগুলো একটু ভালোভাবে দেখবে, নিজেদের ভালোভাবে তৈরি করবে। এই সালোক সংশ্লেষ কিন্তু নবম শ্রেণীই না, যারা উচ্চ ক্লাসে গিয়ে বিজ্ঞান নিয়ে পড়বে, জীববিজ্ঞান নিয়ে পড়বে, তাদেরও কিন্তু এই পদ্ধতিগুলো কাজে লাগবে একাদশ শ্রেণীতে। ফলে তোমরা ভালোভাবে এটাকে পড়াশোনা করবে। এই পর্যন্ত থাক আজকে।